এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মায়া। তোমায় কি গান শোনাবে? সত্যি? হ্যাঁ, আসার সময় তাড়া দিতে হয় কত, আর বেরোনোর সময় দেখো কি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। বারে সকাল সকাল তুমি তো তুলে দিলে। থাক, ইন্দিরাকে মিস করছো সেটা বললেই হয়। কেন, হিংসা হয় তোমার? একটু তো হয়, আমার মতো লুকিয়ে ভালোবাসতে হয় না তো। অর্কিড নিয়েছো বললো রিসেপশনে, কোথায় সেগুলো? এই যে। এ কি, অনেকটা কেটে গেছে তো আঙুলটা। আরে কখন? তখনই ওই ফুলগুলো গাড়িতে রাখতে গিয়ে। এই শোনো, আজকে আর তোমাকে চালাতে হবে না এখন গাড়িটা, আমি চালাবো। ঠিক আছে। চুলগুলো পুরো ড্রাই হয়ে গেছে না? না তো, ভালোই তো আছে। তো তুমি কিচ্ছু বোঝো না। না বুঝেই তো জড়িয়ে পড়লাম। কিছুক্ষণ দাঁড়াই, তারপর বেরোবো। কিছুক্ষণ না, কয়েকটা দিন। জানোই তো, যেটা হবে না সেটা কেন বারবার বলো? আমারও তো খারাপ লাগে নাকি? ঠিক আছে, বলবো না, চলো। অক্টোবরের শেষ দিকে একটা লম্বা উইকেন্ড আছে, ওই সময় যদি আসা যায়। আর ইন্দিরাকে কি বলবে? অফিস ট্যুর, কতদিন এই মিথ্যেটা চালাতে পারবে তুমি? তাহলে আজই বলে দিচ্ছি, অনেকগুলো মিথ্যে পরপর বলা থেকে একটা মিথ্যেকে সাস্টেন করানো বেটার। কি না, আজকে থেকে গেলে বুবাই রাগ করবে। ওকে কথা দিয়েছি, স্কুল থেকে ফিরলে পার্কে নিয়ে যাব, না দেখতে পেলে আবার বায়না করবে। বেচারা মামার বাড়িতে একা একা বড় হচ্ছে। সে তো এখানে এলে তখন মামা বাড়িতে থাকে, না হলে তো বাড়িতেই থাকে নিখিলের সাথেই। নিখিল ফোন করেছিল সকালে? না। ঠিক আছে, চলো উঠি। নেক্সট কবে আসছেন? উত্তীয় দেখি, অক্টোবরে একটা লং উইকেন্ড আছে, যদি পারেন চলে আসুন। এবারে তো ভালো ইলিশ খাওয়াতে পারলাম না, পরের বার এলে খাওয়াবো। আসবেন কিন্তু। বেশ, আসি।
একটা চা দাও তো। হ্যাঁ দিচ্ছি, বসো। কই দেখি পেপারটা, দেখি তো। এই নাও। আরে এই এই দেখো, কালকের অ্যাক্সিডেন্টের খবরটা দেখো। কই দেখি। এ বাবা, কি অবস্থা! ইস, হবে না শালা, পাইয়া মালগুলো জোরে জোরে গাড়ি চালাবে আর ধ্বংসস্তূপের ভেতর থেকে উত্তীয় যখন উঠে দাঁড়ালো নানা ব্যথা বেদনা নিয়ে, তখনও তার ধাঁধার ভাবটা কেটে যায়নি। সাধারণত দুর্ঘটনায় পড়লে খুব জোরালো ধাক্কায় মাথাটা কিছুক্ষণ কাজ করা বন্ধ করে দেয়। উত্তীয়র তা হলো না। ও জানে ও ঠিক কার সাথে, কি গাড়িতে, কোথায়, কেন এসেছিল। গাড়িটার কিছুই প্রায় অবশিষ্ট নেই, চেসিসটা ছাড়া। উত্তীয় ভাবার চেষ্টা করলো কি ঘটেছে এক্স্যাক্টলি। এমন ভাবে চালাবে, এগোতেই পারছি না। ইডিয়েটস! তোমারই বা কি দরকার? ডিসকাস্টিং। এই যে শুনছেন, এই বাচ্চা শোন না। সালা বাচ্চা! এই গার্গী, তুমি ঠিক আছো? সালা আচ্ছা বদমাশ লোক তো। দরজাটার একপাশ থেকে একটা গোলাপি কুর্তির অংশ দেখা যাচ্ছে, পা দুটো বেরিয়ে ঝুলছে। নখে ওটা কি নীল পলিশ না রক্ত? উত্তীও নিচু হতে পারল না। কোমরের চোটটা সিরিয়াস মনে হচ্ছে। দুবারের চেষ্টায় দরজাটা সরালো। গার্গীকে ওভাবে দেখে ভেতরটা ফাঁকা হয়ে গেল উত্তীয়র। গা গুলিয়ে এলো। তবে বেশি কষ্ট পায়নি বোধহয় গার্গী। মাথাটা থেঁতলে গেছে। উত্তীয় আর ভার সামলাতে না পেরে পড়ে গেল। হ্যাঁ বলো। মিস্টার চ্যাটার্জির বাড়ি থেকে বলছেন? হ্যাঁ বলছি। ওনার স্ত্রী ইন্দিরা। বাড়িতে কোনো মেল মেম্বার্স মানে পুরুষ কেউ আছে কি? না, কেন বলুন তো? আমি কোলাঘাট পুলিশ স্টেশন থেকে বলছি। আপনাকে একটা হসপিটালের অ্যাড্রেস পাঠাচ্ছি, একবার চলে আসুন তাড়াতাড়ি। সব রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে চলতে শুরু করে ইন্দিরার। অফিসের ট্যুরে গিয়ে কি এমন হলো? তড়িঘড়ি একটা ক্যাব বুক করে কোলাঘাট পৌঁছতে মিনিমাম ঘন্টা দুয়েক। হ্যাঁ, কি হয়েছিল বলুন তো? অফিসের কাজে অনসাইট এসেছিলাম। ফেরার সময় আই ওয়াজ ট্রাইং টু ওভারটেক। ওই লরিটা সাইড দিচ্ছিল না। তারপরই হ্যাঁ, নাম্বারটাও দেখেননি নিশ্চয়ই? না। আপনার সাথে যে ছিলেন উনি অ্যাকচুয়ালি আপনার কে হন? গার্গী আমার কলিগ। আচ্ছা, মানে শুধু কি কলিগ? যেটা বলছিলাম, আপনার স্ত্রীকে ইনফর্ম করা হয়েছে, উনি আসছেন। ও বলছি
গার্গীকে কোথায় রাখা হয়েছে? আপনাকে আর ভাবতে হবে না, রেস্ট নিন। কি অসুবিধা হতো? লরিটা না হয় আগেই যেত, তাতে কি এমন হয়ে যেত উত্তিওর? কোথাও পৌঁছানোর তো তাড়া ছিল না ওর। স্নান করা গার্গীর শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। পা দুটো ড্যাশবোর্ডের উপর তুলে রেখেছিল। সেসব দেখতে দেখতে দিব্যি চলে আসা যেত। এতদিনের সাজিয়ে রাখা মিথ্যেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। খুব অসহায়, খুব নগ্ন লাগছে উত্তিওর নিজেকে। গার্গীর বদলে যদি সে নিজে মারা যেত, বা আরো ভালো হতো যদি দুজনেই মারা যেত, তাহলে এই বিপত্তিটা হতো না। এখন এক একজন আসবে, কত প্রশ্ন, কত কৌতূহল। কিন্তু একটা জিনিস উত্তিও কিছুতেই বুঝতে পারছে না। শুধুমাত্র বাচ্চা বলার প্রতিশোধ নিতে গিয়ে একটা বোকা বদরাগী লরি ড্রাইভার কি কাণ্ডটাই করে গেল। হ্যাঁ, দূরপাল্লার লরিওয়ালাদের এত আত্মসম্মান বোধ থাকার কথা নয়। এসব গালাগাল কি এমন? মা বোনের গালাগালি ওদের কাছে জল ভাত। একটা জিনিস হতে পারে, দূরপাল্লার নারী বর্জিত দৌড়ে লোকটার ভিতরে একটা সুপ্ত পুঞ্জীভূত যৌন ঈর্ষা ছিল। সেটাকে না চাইতেই উস্কে দিয়েছিল গার্গী। সেই বেসামাল কাম থেকে এসেছিল ক্রোধ, ক্রোধ থেকে হিংসা, আর সেই হিংসায় ইন্ধন দিল উত্তিওর নিতান্তই বহু ব্যবহৃত একটা বিষহীন গালাগাল। ড্রাইভারটা কোন দেশি তা বলা শক্ত। লরিওয়ালাদের কোন দেশ থাকে কি? বিশেষ করে এই দূরপাল্লার লরিওয়ালাদের। উত্তিও জানে ওইসব লরিওয়ালারা সারাদিন দিল্লি ব্যাঙ্গালোর থেকে ট্রিপ মেরে মেরে গা থেকে প্রাদেশিকতা ধুয়ে ফেলেছে। ধাবার ধারে রুটি তড়কার সস্তা মদে মিশিয়ে খেয়ে ফেলেছে সমস্ত রাগ। এসবই ভাবছিল, খেয়াল হলো কেবিনের বাইরে ইন্দিরা এসে দাঁড়িয়েছে। ও, এসেছো? কেমন আছো? আছে, ব্যথা আছে। স্বাভাবিক। নার্সকে বলে দিচ্ছি আসতে। আমি বাইরেই যাই। বাইরে কেন? মানে এখানে থেকে কি করব? তুমি শো, আমি যাচ্ছি। পুলিশের সাথে ইন্দিরা কথা বলে জানতে পারে গার্গী ওয়াজ স্পট ডেড। ওর বাড়ির লোককে জানানো হয়েছে কিছুক্ষণে চলে আসবে। ইন্দিরা ওর বন্ধু কৃত্তিকাকেও ডেকেছে। এসব সময় কেউ একটা পাশে থাকলে সুবিধা হয়। কিন্তু এখন লজ্জাই লাগছে একটু। এসে জিজ্ঞেস করলে কি বলবে? ওর হাজব্যান্ড অন্য কারোর সাথে ফিরেছে। যা জিনিসপত্র পাওয়া গেছে তাতে অন্য সব জিনিসের সাথে একটা নতুন সোনার কানের দুল আর এক প্যাকেট প্রোটেকশন রয়েছে। হসপিটালের স্টাফরা এখন একটা ফর্ম দিয়েছে কৃত্তিকাকে। কি রে, কি বললো? কি আর বলবে, শুয়ে আছে। আচ্ছা শোন না, এই ফর্মে একটা সাইন করে দে তো। কিসের? আরে ওই যে কালকে ট্রান্সফার হবে না, তুই করে দে। আরে আমি করতে পারলে তো করেই দিতাম। ডিরেক্ট রিলেশন চাইছে তো। আমি পারবো না। আরে তা বললে হয় নাকি? দেখ, এখন শুধু শুধু মাথা গরম করে কোনো লাভ নেই। নে সাইনটা করে দে, রাজীব আসছে, ও এলেই বেরিয়ে যাব। দে। উত্তিওর ভাইকে ফোন করে দেব। কাল থেকে আমি আর এসবে নেই। হ্যাঁ ঠিক আছে, তাই করিস। এটা বললে হয় বৌদি? হ্যাঁ হয়। ইনিশিয়াল যা এমার্জেন্সি আমি সামলে নিয়েছি, বাকি এবার তোমরা বুঝে নাও। আমি পারছি না। একটা মানুষ একটা ফেটাল অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরছে, আর তুমি একটুখানি কোঅপারেট করবে না? অমিয়, কোঅপারেশন তুমি আমায় শেখাতে এসো না। তোমাদের কাল আসতে বলেছিলাম, কারুর পাত্তা পাইনি। দুদিন ধরে আমি এদিক ওদিক দৌড়চ্ছি, ফর্মালিটিস করছি। ওই ভাগার থেকে এখানে এনে ভর্তি করিয়েছি। সবটা আমি করেছি। হ্যাঁ, সবার কাছে জবাবদিহি করছি। আরে কেউ জবাবদিহি চাইছে না বৌদি। সেটা তুমি জানতে গেছো? তোমায় কেউ এসে জিজ্ঞেস করেছে? কি বলি বলো তো এখন? কিছু করতে হবে না।
তোমাদের চেনা জানা কোনো লয়ার থাকলে ডাকো, তাকে দিয়ে ওর যত পলিসি টলিসি আছে সবার নমিনি পাল্টে নাও। তোমরা ডিসাইড করে নাও কে হবে, তুমি না তোমার মা। ছাড়ো না বৌদি, মিটে গেছে তো সব। মিটে গেছে মানে? কোথায় মিটেছে? মেয়েটা মারা গেল বলে 7 খুন মাফ? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, আমার কিছু বলার নেই। ইন্দিরা সত্যি কি করবে বুঝে উঠতে পারে না। উত্তের ওপর প্রথম প্রথম একটা ঘেন্না তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে রাগে পাল্টে যাচ্ছে। ও জানে না ঠিক কতদিন ধরে ওর বর আর গার্গী এই সম্পর্কে জড়িয়ে রয়েছে। যদি অনেকদিন হয় তাহলে ঠিক কতদিন ধরে উত্তেও এতগুলো মিথ্যে ওকে বলে চলেছে। ইন্দিরা আর ওর মায়ের মধ্যে আজ তো এক প্রস্ত ঝগড়াই হয়ে গেল প্রায়। চলে আয় এখানে। না, বাড়ি চলে এসছি। ঝুনুদি একা থাকবে তো, তাই চলেই এলাম। ওকে বলে চলে আয়। কি দরকার মা, এখন থেকে অভ্যেস করে রাখি। এখন একটু অসুবিধা হবে, কদিনে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমারও তো অভ্যেস হয়েই গেছে বলো। এখন রাগ করাটা কি ভালো দেখায় বল? একটা অ্যাক্সিডেন্ট থেকে। কোনটাকে অ্যাক্সিডেন্ট বলছো মা? একটা লোক এত দিন ধরে গুছিয়ে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, আর তুমি। মানুষ মাত্রই তো ভুলটা হয়, একটা সুযোগ তো দিবি। এটা ভুল না, এটা অন্যায়। রাখছি, ব্যাংকে যাব। জুনুদি, কে এলো দেখো তো। আমি। কেমন আছেন? ও তন্ময়। হ্যাঁ, ওই অফিস যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। বসুন, চা বলি? না না না, ওসব কিচ্ছু লাগবে না। বলছি, উত্তীয়দা কেমন আছে এখন? বেটার, আগের থেকে বেটার। আপনি কোথাও বেরোচ্ছিলেন নাকি? হ্যাঁ, ওই ব্যাংকেই বেরোচ্ছিলাম। একটু আগে ওর ভাই এসেছিল, ও বেরোলো। হসপিটালে বিল টিলের ব্যাপার আছে তো। হ্যাঁ, এই জন্য আবার আপনি বেরোবেন কেন? সে তো শঙ্করদা আসবেন, আমি ওর সঙ্গে কথা বলে নিয়েছি, অফিস বুঝে নেবে ব্যাপারটা। কেন অফিস বুঝবে কেন? ও তো অফিসের কাছে বাইরে যায়নি। এইসব ভেবে তো এখন আর কিছু লাভ নেই। উত্তীয়দার কেস বলেই অফিস থেকে আর বাড়াবাড়ি করছে না। এরকম অসৎ মানুষকে যে অফিসে রেখেছে, এটাই বিরাট ব্যাপার। বলছি, আপনার তাহলে আর বেরোনো রইল না, আমি এলাম। হ্যাঁ। ইন্দিরা চুপচাপ সোফায় বসে থাকে। কি করবে ও? একবার কৃত্তিকাকে ফোন করলে হয়। এই বাড়িটা একেবারে একা একা দম বন্ধ লাগছে ওর। ফোনটা বার করে কৃত্তিকাকে ডায়াল করে। কোথায় আছিস রে? এই তো কোল পার্কের দিকে, রাজীবের সাথে। রাজীবের সাথে? হ্যাঁ, আকাশ থেকে পড়ছিস মনে হচ্ছে। তোদের একবারও মনে হয় না? না, তোরা একটা মানুষকে অনবরত ঠকাচ্ছিস। ঠকাচ্ছি মানে? এতদিন পর আউট অফ দ্য ব্লু তোর মনে হচ্ছে আমি অন্যকে ঠকাচ্ছি? রিডিকিউলাস। যাকে কি বলতে কল করেছিলি বলতো? তুই রাখ, তুই রাখ। কি হলো? কেটে দিল ফোনটা। এ কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়নি, অন্য চোখে দেখছে। আরে বলে আমি নাকি ঠকাচ্ছি। শুনলাম না। তবে যদি সেটাই হয় তাহলে তার সবচেয়ে বড় কারণ তো ইন্দিরা নিজে। ও না দেখা করালে বা বলা ভালো প্রশ্রয় না দিলে আমাদের তো দেখাই হতো না। সেটা কি ও বোঝে না? ও বোঝে কিনা জানে না, তবে অর্ণব খুব বোঝে। মানে? আরে উত্তীয়দার কেসটা, ওটা হওয়ার পর থেকে আরও বাড়াবাড়ি শুরু করেছে। ওর মনে হচ্ছে আমি যখনই বাইরে বেরিয়েছি আমি তোমার সাথেই দেখা করেছি। আমি আজ অবধি ওকে নাকি সব কিছু মিথ্যা কথাই বলেছি। এই যে দেখো, এখানটা দেখো। কই? এই বাবা, এত বড় একটা কালশিটে! বাড়াবাড়িটা তো চিরকালই ছিল, তাও তো তুমি বেরিয়ে আসতে পারছো না জিনিসটা থেকে। চেষ্টা তো করছি। কিচ্ছু চেষ্টা করছো না, এখন ওর সমস্ত খুঁটিনাটি তোমার মুখস্থ। কি করব বলো? অর্ণবের সাথে 6 বছর সংসার করছি রাজীব। ও আফটার অল
হি ইজ মাই লিগালি ওয়েডেড হাজব্যান্ড। হ্যাঁ সেই তো আমি তো তোমার সাথে ওই অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছি। এই যে কোনো দিন পুলিশ ডেকে ধরিয়ে দেবে আমায়। এই তুমি না কেমন অর্ণবের মতোই কথা বলছো জানো তো। আরে আচ্ছা, isn't everything fair in love and war? না গো, নয়। ও, ছোটবেলা থেকে তাহলে সবটাই মিথ্যে শিখলাম। না, মানুষ চিনতে শেখনি এই যা। কিন্তু তোমাকে তো ঠিক চিনেছি। তোমার ওপর অনেকটা ডিপেন্ড করি এখন। অর্ণবের সাথে আর কটাই বা কথা হয় বলো। নির্ভরতা কমলে নীরবতা বাড়তে শুরু করে। বাবা, কাল নতুন সিনেমা দেখছিলে নাকি? তার ডায়লগ এগুলো? সিনেমা যে দেখছিলাম না তার প্রমাণ তো ওই কালশিটেগুলোই। আরে সরি। হ্যাঁ, এই যে আমি তোমার দেওয়া পাঞ্জাবিটা আজকে পরেছি সেটা তুমি খেয়াল করোনি নিশ্চয়ই? ভালো লাগছে। আজ সকালে অর্ণবও এরকম একটা পাঞ্জাবি পরেছিল। এটার পর ব্যাপারটাকে ঠিক কমপ্লিমেন্ট হিসেবে নিতে পারলাম না, সরি। আরে কি মুশকিল, এটার সাথে কি সম্পর্ক? আরে বাবা, আমি জানি কি করবো বলো তো? তোমার হাজব্যান্ড কি রঙের পাঞ্জাবি পরেছিল? ওটাও নিশ্চয়ই তুমি দিয়েছিলে গিফট, ভালোবেসে। কি জানি বাবা, এমন সময় এমন কথা বলো না। আমি আচ্ছা যাক গে, বলো কেন ডেকেছিলে বলো। এমনি দেখতে ইচ্ছা করছিল। বলছি পাঞ্জাবিটা কিন্তু সত্যিই ভালো মানিয়েছে, অর্ণবের থেকেও বেশি। সবার সাথে সব কিছু মানায় না তো? আচ্ছা, আমাদের একটা পার্মানেন্ট জায়গা হবে না যেখানে সব কিছু আমাদের সাথে মানাবে? আছে তো, এই সব কটা জায়গা, সব কটা রাস্তায় তোমার সাথে আমাকেই মানায়। ফেলে দেওয়া চায়ের কাপে যেমন ঠোঁটের ছাপ থেকে যায়, তেমনই নিরুত্তাপ হয়ে বসেছিল ইন্দিরা। সপ্তাহখানেক হলো উত্তীয় বাড়ি ফিরেছে। দুজন আয়া রাখা হয়েছে সকাল বিকেলের শিফটে। ইন্দিরার রাগটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এখন উত্তীয়কে দেখে একটা নিতান্ত পেশেন্ট ছাড়া আর কিচ্ছু মনে হয় না ওর। উঠে বসার ক্ষমতা নেই, সরার ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই। বুকে পায়ে ব্যান্ডেজ, সারাদিন ওষুধ পথ্যের মধ্যে শুয়ে আছে। এরকম একটা মানুষকে দেখে মনে তো দূর, শরীরেও কিছু হয় না। হঠাৎ ওর শোয়ার ঘর থেকে চেঁচামেচির আওয়াজ শোনা গেল। আয়া এসে বলে গেল উত্তীয় নাকি স্নান করতে চাইছে না। ইন্দিরা উঠে গেল। কি হচ্ছেটা কি? হ্যাঁ, বাইরের লোকের সামনে সিন ক্রিয়েট না করলেই হচ্ছে না। তুমি কোথায় ছিলে? কাজ করছিলাম। সারাক্ষণ তোমাকে উঠিয়ে দেওয়া, বসিয়ে দেওয়া, স্নান করানো, এগুলো আমার কাজ নয়। হ্যাঁ, সেই জন্যই তো আয়া রাখা হয়েছে। আমি বাইরের লোকের সামনে জামা চেঞ্জ করতে পারবো না, আমার খুব আনকমফোর্টেবল লাগে। বাবা, বাইরের লোকের সামনে লজ্জা লাগে? সত্যি তোমার ওইসব হয়? ওঠো 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 ওঠো, পারবে, ওঠো। আস্তে 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 ওঠো, আমি ধরছি। ধরো, হাতটা ধরো। হ্যাঁ, ওঠো। দেখে নাও জলটা ঠিক আছে কিনা, নাকি আরো ঠান্ডা করবো? হ্যাঁ ঠিক আছে। তুমি কিছু জিজ্ঞেস করবে না আমায়? না, সবাই তো সবটা জানে, নতুন করে আর কি। সবাই যেটা জানে সেটাই তুমিও জানবে? কেন, নতুন কিছু বলার আছে তোমার? সব সত্যি বলতে পারবে উত্তীয়? নাও, হাতটা তোলো। জামাগুলো খুলে দেওয়ার সময় খানিকটা ইচ্ছে করেই পাঁজরের ব্যান্ডেজের উপর একটু চাপ দেয় ইন্দিরা।
ও লাগছে না, ব্যথা করছে, এতটা লেগেছে জানতাম না তো। আমার ভুল হয়েছে ইন্দিরা, আমার ভুল হয়েছে। জানি, ওর একটা বাচ্চাও আছে। বুবাই, তুমি কি করে জানলে? হ্যাঁ, সেদিন হসপিটালে এসেছিল, বুঝতে পারেনি বোধহয় কি হয়েছে। জিজ্ঞেস করছিল ওর বাবাকে, মায়ের আঙুলে ব্যান্ডেজ কেন। নিখিলটাও খুব ভালো মানুষ। তুমি চিনতে? হ্যাঁ, নাম শুনেছি, বাড়িও গেছি দু একবার। ও, বাবা, বাবা। কে? বুবাই? হ্যাঁ, দরজাটা খোলো। শিট, এই না তো আমার জামা কাপড় আপনার পরে নিন। কি হয়েছে? এখানে কেন তুমি? বললাম না রাজু আঙ্কেলকে বলে দাও একটু ঠাকুমার বাড়ি ছেড়ে দিতে তোমায়। আর রাজু আঙ্কেলই তো বললো গার্জেনের পারমিশন ছাড়া নামবে না। ঠিক আছে, যাও টিভি দেখো ভেতরে, আমি আসছি, আমি একটু কাজ সেরে আসছি। যাও, আপনিও আসুন। কি ছেলেকে দেখে ফেটে গেল? আপনাকে যেতে বললাম, আসুন। কি জানি বাবা, অন্য কোথাও চলুন অসুবিধা হলে, আমার তো টাইম ফিক্স থাকে। দয়া করে চুপচাপ ব্লাউজটা পরুন আর বেরোন এখান থেকে। ঠিক আছে, বেরোচ্ছি, তাড়া দেবেন না তো। আবার লাগলে সুমনদাকেই বলবেন চলে আস। এখন তো চেনা হয়ে গেল, রেট কমবে না কিন্তু। উফ, আপনি আসুন প্লিজ, জাস্ট লিভ। নিখিল নিজের এই সত্যিটা ছেলের সামনে আনতে দিতে চায়নি। নিজের উপর বড্ড ঘেন্না হচ্ছিল ওর। গার্গীদের অফিসে ফোন করে প্রথমে ও উত্তর বাড়ির নাম্বারটা নেয়, তারপর সেখানে গিয়ে ইন্দিরার সাথে দেখা করে। কথা বলতে বলতে হঠাৎ করে কাঁদতে শুরু করেছে ও। কি বলবো জানি না। আপনি জল খাবেন? জল এনে দেবো? না না। আচ্ছা, আপনার মনে হলো না একবারও যে আমি আপনাকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি? সরি, মানে আমি ভাবলাম আপনি হয়তো বুঝবেন। হ্যাঁ, বুঝছি। আমি কিচ্ছু বুঝছেন না আপনি। আরে একটা মানুষ বেঁচে থাকলে তার সাথে ঝগড়া করা যায়, তার উপর রাগ করা যায়। মরে গেছে, কি বলবো ওকে? বলুন, কিছু আছে বলার? আর একটা মানুষ যদি বেঁচে থেকে সারাক্ষণ অন্য একজনের স্মৃতি বয়ে বেড়ায়, সেটাকে কি বলবেন? আচ্ছা, বুবাই কিছু বুঝতে পারেনি তো? না, ও ঘরেই ছিল। আমি আর উনি ভেতরে দরজা বন্ধ করে, মানে আপনার হাজব্যান্ড কেমন আছেন এখন? ভালোই। বেশ, আমি উঠি তাহলে, এলাম। শুনুন, আপনি আমার নাম্বারটা রাখুন, দরকারে ফোন করবেন। কি আর দরকার পড়বে, শ্রাদ্ধ শান্তি মিটে গেলে আসবো একদিন। আচ্ছা। নিখিল চলে যায় সেদিনের মতো। ইন্দিরা সেদিন একটা অদ্ভুত দিক দেখতে পেল নিখিলের। নিখিলের নিশ্চয়ই অনেক আত্মীয় স্বজন আছে। এই এত আত্মীয় স্বজন থাকতে ওর কাছে এসে এই কথাগুলো কেন বলল? অবশ্য দুজনের দুঃখগুলো কোথাও গিয়ে তো একই। আজ অমিও এসেছে উত্তীয়কে দেখতে।
কেমন আছিস দাদা? হ্যাঁ, ভালো। মা এসছে, তুই ঘুমোচ্ছিলি বলে ডাকিনি, ডেকে দেবো? না, বলছি। হ্যাঁ বল। ইন্দিরা কোথায় রে? নিচে মায়ের সাথে আছে। আমি আমি ঠিক করিনি রে ভাই, আমি ঠিক করিনি, ভুল করেছি। আরে খুব ভুল করেছি ভাই। কান্নাকাটি করিস না, কিন্তু কি লাভ হবে বল? না গার্গী ফিরে আসবে, আর না তাও ভালো বৌদি ডিভোর্সের কথাটা আর এগোয়নি। এগোয়নি মানে? খুব রেগেছিল বৌদি, প্রথম দিকে বলছিল এ বাড়িতে আর আসবেই না, এখন মন পাল্টেছে একটু। ইন্দিরার শাশুড়ি মানুষটা বেশ অন্যরকম। যে কোনো কিছুতেই ছেলের থেকে বেশি বৌমার পক্ষ নিয়ে এসেছেন। বলেছিলেন যা সিদ্ধান্ত নেবে তাতেই আমার সায় আছে। এই জোর থেকেই বোধহয় ইন্দিরা কিছুটা ক্ষমা করতে পেরেছে। তাও ভালো, কোনো লোকাল মিডিয়া ছাড়া এই খবরটাকে কভার করেন। নিউজ পেপারেও একটা ছোট্ট কলামে বেরিয়েছিল। কি ভাগ্যিস ও বড় কোনো কেউ কেটা নয়, কিন্তু এই আপাত সাধারণ মানুষগুলি কীরকম অপরাধ করে বেড়ায়, হ্যাঁ, যার ভার চিরদিন বই বেড়াতে হয় অন্য একটা মানুষকে। কাউন্সিলিংয়েই যদি সবটা ঠিক হয়ে যেত তাহলে তো এত সমস্যাই থাকতো না, বলো। কি করব বলো? সত্যি তো, কি করবে? ইজ লিগালি ইওর হাজব্যান্ড, ইত্যাদি ইত্যাদি, কিছু করার নেই তোমার। দেখো, ইন্দিরাকেও বললাম, কিন্তু ও একই কথা বলছে। তুমি যাবে আমার সাথে? আমি কেন যাব? তোমাদের বিয়ে ঠিক করার দায়িত্ব আমার নাকি? এভাবে কেন বলছো? এতদিন তো যে কোনো রকম সমস্যায় তুমি গেছো আমার সাথে। গেছি, কিন্তু এবার থেকে আর যাব না। কৃতি, দেখো, আমি তোমায় ভালোবেসেছিলাম কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, তোমার একটা কারণ অবশ্যই ছিল, আর এখন যখন সেই কারণটাই আর থাকবে না, তাহলে আমাদের বন্ধুত্বটাও থাকবে না। এই শোনো, বাচ্চাদের মতো কথা বলো না তো। এত কিছুর পর বন্ধু হয়ে থাকবো আমরা? কি অ্যাবসার্ড শোনায়, তুমি নিজে কখনো ভেবে দেখোনি? কি করি তাহলে? কি আর করবো, আমি ভেবেছিলাম তোমার আমাকেই দরকার, বুঝতে পারিনি পাল্টে গেছো অনেকটা। ওহো, পাল্টাইনি রাজীব। ও, তাহলে আমি তোমায় চিনতে ভুল করেছি। তুমি এসো, আমি আর যাচ্ছি না। নিজের খেয়াল রেখো, সাবধানে যেও। কোথাও কোনো বড় গাছ ভেঙে পড়লে অন্য কোথাও একটা ছোট্ট চারা গাছের জন্ম হয়, অথবা সেই গাছেই অনেকদিন পর হয়, কিন্তু হয়। এটাই তো সাইকেল অফ লাইফ। কোথাও সম্পর্ক ভাঙবে, কোথাও গড়ে উঠবে, কোথাও আবার পুরনো সম্পর্ক নতুন প্রাণ খুঁজে পাবে। ব্যথা আছে এখনো? না, অনেকটা কম। শুধু মাথা ব্যথাটা জাগার দিয়ে ওঠে মাঝে মধ্যে। আমি ওই বুবাইয়ের আওয়াজটা না মাথা থেকে বের করতে পারি না, খালি মনে হয় ও কাঁদছে। ও ভালো আছে, ফোন করেছিলাম, খোঁজ নিয়েছি। ওর সাথে ভালো হয়নি, বেচারা ক্লাস 5-এ পড়ে, এখনই মিস করবে। মা ছাড়া বড় হওয়াটা। ইন্দিরা, গার্গী মারা না গেলে আমায় ক্ষমা করতে পারতে? জানি না, ডিভোর্সটা দিয়েই দেবো ঠিক করেছিলাম, তারপর আর এগোনো হলো না। ঘেন্না করছে না আমায়? না, ওটা একটু কম। এখন মায়া পড়ে গেছে, এত সহজে কাটবে না।
গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মায়া, গল্প দেবজিৎ, গল্পের সূত্রধার দেবজিৎ, গার্গীর চরিত্রে আরজে জিনিয়া, উত্তীয়র চরিত্রে রুদ্র, ইন্দিরার চরিত্রে আরজে দেবস্মিতা, কৃত্তিকার চরিত্রে ঐন্দ্রিলা, অমিয়র চরিত্রে জ্যোতিষ্মান, নিখিলের চরিত্রে আরজে দেব, পুলিশের চরিত্রে অরিন্দম, ইন্দিরার মায়ের চরিত্রে ইন্দ্রাণী, তন্ময়ের চরিত্রে আরজে সম্রাট, চায়ের দোকানির চরিত্রে সোমনাথ, খদ্দেরের চরিত্রে কিষান, বুবাইয়ের চরিত্রে মাস্টার আহির, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষান এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।